আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি, এমন সময় আম্মু এসে বলল, আজকে একটু তাড়াতাড়ি আসিস, কেন? তোকে নিয়ে আমার বান্ধবীর বাসায় যাব। তোমার বান্ধবীর বাসায় তুমি যাও, আমি গিয়ে কি করব? আরে যাব তো তোর জন্য, ফাতেমা তোকে নিয়ে যাওয়ার জন্য বলেছে। আমার জন্য যাবে মানে? তোর জন্য মেয়ে দেখতে যাব। তুমি কি পাগল হইছো? মেয়ে দেখবা মানে? আমি আর ফাতেমা একে অপরকে কথা দিয়েছিলাম আমাদের ছেলে মেয়েকে একসাথে বিয়ে দিয়ে আমাদের সম্পর্কটা আরো গভীর করব। বাহ বাহ, চমৎকার। নিজেদের জন্য আমাকে কেন বলি দিচ্ছ? তুই ছাড়া আমার আর কোনো ছেলে আছে নাকি? থাকলে তো তাকেই দিতাম। কিন্তু এটা কেমনে সম্ভব? আমি এখনো তোমার কাছ থেকে টাকা নিয়ে পকেট চালাই, বউকে কি খাওয়াবো? তুই যে কি রোজগার করে খাওয়াবি সেটা আমি খুব ভালো করেই জানি। খাওয়ার চিন্তা তোর করা লাগবে না। কিন্তু কিন্তু কি? মেয়ে তোর থেকে 1 বছর বড়। কি বড় মানে? বড়। এই আম্মু, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? এমনিতে আমাকে না জানিয়ে বিয়ে ঠিক করছো, এখন আবার বলো মেয়ে আমার থেকে সিনিয়র। তো সমস্যা কি? সমস্যা কি মানে? আরে, ছেলেরা সবসময় তাদের থেকে জুনিয়র মেয়ে বিয়ে করে, এটাই সমাজের নিয়ম। কোনো হাদিসে লেখা আছে যে সিনিয়র মেয়ে বিয়ে করা যাবে না? দেখো আম্মু, এটা পসিবল না। আজকে যদি মেয়ে আমার থেকে ছোট হতো তাহলে বিয়ের কথা চিন্তা করতাম। আরে, আমরা তো মনে করছিলাম আমার মেয়ে হবে আর ফাতেমার ছেলে হবে, কিন্তু উল্টো হয়ে গেল। ফাতেমার আগে মেয়ে হয়ে গেল, তারপর তুই জন্ম নিলি। যদি ফাতেমার ছোট কোনো মেয়ে থাকতো তাহলে তার সাথেই তোর বিয়ে দিতাম, কিন্তু এখন তো ফাতেমার একটাই মেয়ে, তাই তোকে তাকেই বিয়ে করতে হবে। এই আম্মু, তুমি মানুষ? নিজের ছেলের সাথে কেউ এমন করে? মেয়েটা অনেক ভালো, দেখতেও মাশাআল্লাহ। তুই একবার তাকিয়ে আর চোখ ফেরাতে পারবি না। অনার্স 3য় বর্ষে পড়ে। কি? তৃতীয় বর্ষ মানে? 3য় বর্ষে পড়ে। এই আম্মু, তুমি কি মানসিকভাবে অসুস্থ হয়ে গেছো? মেয়েটা আমার থেকে 2 ক্লাস সিনিয়র আর বয়সে 1 বছরের সিনিয়র। এটা কেমনে সম্ভব? লোকজন আমাকে কি বলবে? যার যেটা ইচ্ছা সেটা বলুক। তুই আজকে তাড়াতাড়ি বাসায় আসবি। কিন্তু আম্মু, পুরোটা না শোনার আগে চলে গেল। দূর শালা, মেজাজটাই খারাপ করে দিল। হায় রে বন্ধুরা, আমাকে কি বলবে? বলবে যে আমি একটা বুড়িকে বিয়ে করছি। হায় আল্লাহ, উঠাই নাও আমারে। চলেন, কলেজে যেতে যেতে আপনাদেরকে পরিচয়টা দিয়ে দেই। আমি আনোয়ার হোসাইন, আপাতত স্টুডেন্ট। বাকিটা গল্প পড়তে পড়তে জেনে যাবেন। কলেজে গিয়ে মনমরা হয়ে বসে আছি, এমন সময় আসলো 2 হারামি। কি মামা, স্যাকা খাইলি নাকি? এই হারামির দল, চুপ থাক, এমনিতে টেনশনে আছি। কেন, কি হয়েছে? আম্মু বিয়া ঠিক করছে, বিকেলে মেয়ে দেখতে যাবে। আরে মামা, তোর লাক অনেক ভালো, প্রেম টেম ছাড়া ডাইরেক্ট বিয়ে। টিট দিস দোস্ত। তোর বাল দিমু শালা, মেয়েটা আমার থেকে সিনিয়র। বাহ বাহ, সব কিছুতেই ভালো হচ্ছে। তুই তো সিনিয়র মেয়ের বেশি পছন্দ করিস, তোর জন্য ভালো হবে। আরে হারামখোর, সিনিয়র পছন্দ করি ঠিক আছে, তার মানে এই নয় যে সিনিয়র কাউকে বিয়ে করব। হালারপুর জান্নাতাপুর পিছনে পিছনে ঘুরতি যে ভুলে গেলে উনি সিনিয়র না? ধুর, জান্নাতের সাথে অন্য কাউকে মিলাবি না। জান্নাত হলে তো কথাই ছিল না। কেন, জান্নাতের মধ্যে কি আছে? চুপ কর শালা, এখন একটা বুদ্ধি দে, কি করে বিয়েটা বন্ধ করা যায়। মেয়েটা কেমন? দেখিনি এখনো। আগে দেখে আয়, মেয়েটা দেখ, তোর পছন্দ হলে করিস, না হলে করিস না। কিন্তু আম্মু তো ওর সাথেই বিয়ে দিবে। আরে তুই আগে দেখে আয়, সুন্দর হলে আমাকে বলিস, আমি নিজেই করব। আমারও অনেক ইচ্ছা সিনিয়র কাউকে আদর করা। এই তুই মানুষ শালা, আমি আছি আমার টেনশনে আর তুই মজা নিচ্ছিস। মজা না, সত্যি, আগে দেখে আয়, বাকিটা পরে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। এরপর 3জনে মিলে একসাথে ক্লাসে চলে গেলাম। আমি 2টা ক্লাস করে বাসায় আসলাম, দেখি আম্মু কার সাথে হেসে হেসে কথা বলছে। আমাকে দেখে বলল, ওই, তাড়াতাড়ি কর, তোর হবু শাশুড়ি কল দিয়েছে। বুঝতে আর দেরি হলো না আম্মু কার সাথে কথা বলছে। এদিকে রাগে আমার পুরো শরীরটা চলে যাচ্ছে। যাই হোক, খাওয়া দাওয়া করে রেডি হয়ে একটা সিএনজি করে ফাতেমা আন্টিদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। 1 ঘন্টা পর একটা বাসার সামনে গিয়ে গাড়ি থামলো।
আমি আর আম্মু ভিতরে গেলাম। আম্মুকে দেখে একটা মহিলা এসে জড়িয়ে ধরে মরা কান্না কাঁদতে শুরু করলো। এদিকে রাগে আমার গা জ্বলে যাচ্ছে। মহিলাদের এত আবেগ কোথা থেকে আসে কে জানে। এই দেখলাম ভালো, এখন দেখে আবার কান্না করছে। আমাকে তো শালা বোমা মারলেও কান্না আসবে না। যাই হোক, একটু পর ফাতেমা আন্টি আমার দিকে তাকালো। আম্মু ইশারায় আমাকে সালাম দিতে বলল। আমি সালাম দিলাম। আমার কাছে এসে বলল, এ আন্তানুর, এটা তোর ছেলে নাকি? তোর হবু জামাই। আল্লাহ কত বড় হয়ে গেছে জানো বাবা, তোমাকে সেই ছোটবেলায় দেখেছি, কত হিসু করেছো আমার কোলে, তার কোনো হিসাব নাই। যাহ, কথা বলছি এখানে আর উনি চলে গেলেন। কোথায় হিসু করছি, কোথায় হাগু করছি? হায়রে আল্লাহ, উঠায় নাও আমারে। যাই হোক, আমি সোফায় রুমে গিয়ে বসলাম। আম্মু আর ফাতেমা আন্টি কথা বলতে বলতে উপরে চলে গেল। একটু পর আম্মু নিচে আসলো, এসে আমাকে বলল, এই, মুখ এমন করে রাখছিস কেন? একটু হাসি খুশি থাক। হায়রে আম্মু, বুঝলাম না তুমি। আমার কান্না আসছে। প্রায় ৪৫ মিনিট বসে আছি, মহারানীর আসার কোনো খবর নাই। অবশেষে আসলো। মহারানীকে দেখেই আমি তো পুরো টাসকে খেয়ে গেলাম। আরে এটা তো জান্নাত আপু, যার পিছনে পিছনে আমি এতদিন ঘোরাঘুরি করেছি। তার মানে জান্নাতি ফাতেমা আন্টির মেয়ে। আহ, জান্নাত আমার বউ হবে, এ যেন মেঘনা চাইতে বৃষ্টি পাওয়ার মতো। যাই হোক, জান্নাত একটা শাড়ি পরে এসেছে দেখে আমি হাঁ করে ওর দিকে তাকিয়ে রইলাম। আমার এমন হাঁ করে তাকিয়ে থাকা দেখে আম্মু আমাকে একটা টোকা দিল। তারপর বাস্তবে ফিরে আসলাম। জান্নাত এসে আমাকে চা দিল। আমার মনের ভিতর তো তখন লাড্ডু ফুটেছে। বিদ্যা বালানের গানটা মনের ভিতর বাজতেছে, উলালা উলালা তুহি মেরি ফ্যান্টাসি। জান্নাত এসে আম্মুকে সালাম দিয়ে ভিতরে চলে গেল। আমিও সোফায় বসে রইলাম। আম্মু অনেকক্ষণ ফাতেমা আন্টির সাথে বসে বসে গল্প করলো। তারপর বিয়ের দিন তারিখ ঠিক করে বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি তৌফিক আর নাফিসকে গ্রুপ কল দিলাম। এই হারামির দল, কোথায় তোরা? কেন, কি হয়েছে? সেটা পরে বলবো, তাড়াতাড়ি রেস্টুরেন্টে আয়, তোদের ট্রিট দিব। ট্রিটের কথা শুনে দুজনেই লেজ উঠিয়ে চলে আসলো। সন্ধ্যায় ওদের সাথে রেস্টুরেন্টে গেলাম। মামা, ঘটনা কি? হঠাৎ করে ট্রিট? দোস্ত, কাম তো হয়ে গেছে। কি মেয়ে পছন্দ হয়েছে নাকি? ঠিক বলছিস। তুই না বললি এই বিয়েটা তুই করবি না? আরে সেটা তো আগে বলেছিলাম, কিন্তু পাত্রীকে দেখার পর সব ঠিক হয়ে গেছে। তা পাত্রীটা কে? তোদের জান্নাত আপু। আমাদের ক্যাম্পাসের জান্নাত আপু নাকি, যার জন্য তুই কুত্তার মতো পিছন পিছন হাঁটতি? এই শালারা চুপ কর, আমি কারো পিছনে ঘুরি নাই। আর হ্যাঁ, সেই জান্নাত আম্মুর বান্ধবীর মেয়ে। সিরিয়াসলি? দোষ, এ তো মেঘ না চাইতেও বৃষ্টি আসার মতো। আজকে যা ইচ্ছা খেয়ে নে, টাকা আমি দিব। তো বিয়ে কখন? আগামী শুক্রবার। কালকে থেকে কেনাকাটা শুরু। তোরা কেউ আর ক্লাসে যাস না, এই সপ্তাহে কাজ আছে। এরপর ওদেরকে ট্রিট দিয়ে বাসায় চলে আসলাম। কিছুতেই ঘুম আসছে না। ভাবছি জান্নাতকে কল দিয়ে কিছুক্ষণ প্রেম করব। না থাক, বিয়ের পর চুটিয়ে প্রেম করা যাবে। এই কয়েকদিন একটু পার্ট নিয়ে থাকি। পরের দিন সবাই মিলে কেনাকাটা শেষ করলাম। আস্তে আস্তে বাসায় মেহমান আসতে শুরু করেছে। আম্মু সবাইকে ইনভাইট করে দিছে। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসলো। সবাই অনেক ব্যস্ত, আমিও মোটামুটি ব্যস্ত ছিলাম। অবশেষে বিয়েটা হয়ে গেল। আমি তৌফিক আর নাফিস ছাদে বসে বসে গল্প করছি। এদিকে জান্নাত বাসর ঘরে বসে আমার জন্য ওয়েট করছে। আমার তো আর এখানে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে না, কিন্তু দুই হারামি আমাকে যেতে দিচ্ছে না। রাত প্রায় 12টা। আমি তখনও ছাদে বসে বসে আড্ডা দিচ্ছি। এমন সময় আম্মু আসলো। কি রে, তুই এখনো বসে আছিস যে? তো কি করব? কি করবি মানে? যা, ঘরে যা। মেয়েটা সে কখন থেকে একা একা বসে আছে। আন্টি, আমরা ওকে অনেকবার বলেছি, কিন্তু ও আমাদের কথা শুনছে না। আমি তৌফিকের কথা শুনে ওর দিকে অবাক দৃষ্টিতে তাকালাম। তখন আম্মু বলল, যা, তাড়াতাড়ি ঘরে যা। ঠিক আছে যাচ্ছি, তুমি নিচে যাও। একটু পর আম্মু চলে গেল। আমি তৌফিককে একটা লাথি মেরে দিয়ে বললাম, এই হারামখোর, তুই আমাকে অনেকবার যেতে বলেছিস। শালা, তোর জন্য আমি যেতে পারছি না, আর তুই বলছিস আমাকে যেতে বলেছিস। আরে মামা, রাগ করিস কেন? আন্টিকে একটু পাম দিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, তুই যা। ওকে, যাচ্ছি, দোয়া করিস। এই শোন, বল। মনে করে বিড়াল মারিস, তোর ক্ষমতা দেখিয়ে দিবি, না হলে পুরুষ জাতি তোরে ধিক্কার দিবে। চুপ কর, আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যা। যদি বেঁচে থাকিস তাহলে কাল দেখা হবে। আমি একটা হাসি দিয়ে নিচে চলে আসলাম। বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। কেমন জানি ভয় লাগছে, আবার লজ্জাও। আহারে, নিজের ঘরে নিজে যাব আর সেখানেই ভয় লাগছে। 2 কেজি সাহস নিয়ে দরজাটা খুললাম।
ভিতরে গিয়ে দরজাটা বন্ধ করে দিলাম। দেখলাম জান্নাত মোবাইলে কার সাথে কথা বলছে। আমাকে দেখেই মোবাইলটা রেখে দিয়ে চোরের মতো হয়ে গেল। মোবাইলটা রেখে দিল। আমি গিয়ে সামনে দাঁড়ালাম, ভাবছি সে হয়তো সালাম করবে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখলাম সে এখনও বসে আছে। আমি মনে করছি আমি তার জুনিয়র, তাই হয়তো সালাম করতে লজ্জা লাগছে বা করবে না। থাক, করা লাগবে না, একটা সালাম আর কিছু যায় আসে না। আমি গিয়ে খাটের উপরে বসলাম। তখন জান্নাত বলল, তোর সাথে আমার কিছু কথা আছে। বাহ, শুরুতেই তুই? আমি বললাম, কি কথা বলবেন? আমি তোকে স্বামী হিসেবে মানতে পারবো না। মুহূর্তেই যেন আমার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। নিজেকে শক্ত করে বললাম, কেন পারবেন না? আর সে কথা বিয়ের আগে বলেননি কেন? বলিনি, কারণ আম্মুর কথার উপর আমি কোনো কথা বলতে পারবো না। তাছাড়া বাবা অসুস্থ, এখন যদি আমি বিয়েতে না করি তাহলে বাবা হয়তো আরো বেশি অসুস্থ হয়ে যাবে। আপনার বাবা মায়ের কথা চিন্তা করে আপনি আমার লাইফটা নষ্ট করে দিলেন কেন? আপনার যদি বিয়েতে মত না থাকতো আপনার বাবা মাকে বলতেন। বলে কোনো লাভ হবে না, ওরা কিছুতেই আমার কথা শুনবে না। আমাকে বলতেন, আমি আম্মুকে বলে দিতাম যে আপনাকে আমার পছন্দ হয়নি। আমি মেহেদিকেও অনেকবার বলেছি পালিয়ে যাওয়ার জন্য, কিন্তু ও এখন নাকি কিছু করতে পারবে না, কিছুদিন সময় লাগবে। মেহেদিকে? আমার বয়ফ্রেন্ড। তো এখন আপনি কি চান? ডিভোর্স। কথাটা শুনে বুকের ভিতরটা কেমন যেন কেঁদে উঠল। ডিভোর্স তো আর বললেই হয়ে যাবে না, কমপক্ষে 6 মাস একসাথে থাকতে হবে। কি 6 মাস? তোকে তো আমার 1 সেকেন্ডও সহ্য হয় না। ডিভোর্স পেতে হলে 6 মাস সহ্য করতে হবে। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, আরেকটা কথা, কি? এই 6 মাস কোনোভাবেই আমার উপর স্বামীর অধিকার খাটাতে আসবি না। ওকে, এই 6 মাস সবার সামনে অন্তত বউয়ের মতো থাকবেন। মা যদি জানতে পারে অনেক কষ্ট পাবে, আর আমি মায়ের কষ্ট সহ্য করতে পারি না। আচ্ছা ঠিক আছে। তারপর আমি রুম থেকে চলে যাচ্ছি। এমন সময় জান্নাত আবার ডাক দিল, এই কই যাস? বাইরে। এখান থেকে কি করব? না, তুই বাইরে যাবি না। কেন? বাইরে গেলে সবাই সবকিছু বুঝে যাবে। বাহ, বুদ্ধি আছে। এরপর আমি খাটে ঘুমাতে যাব। এমন সময় জান্নাত আবারও চিৎকার দিয়ে ডাক দিল, এই কি করছিস? কেন ঘুমাবো? তো খাটে কেন? তাহলে কোথায় ঘুমাবো? তুই খাটে ঘুমাতে পারবি না, সোফায় ঘুমা। কেন, খাটে ঘুমালে সমস্যা কি? বললাম না তোকে স্বামী হিসেবে মানি না, তাহলে খাটে ঘুমাবি কেন? আমি আর কিছু না বলে একটা বালিশ সোফায় রেখে বারান্দায় চলে গেলাম। ভাবতে লাগলাম কোন অপরাধের কারণে আল্লাহ এত শাস্তি দিচ্ছে আমাকে। বাইরে তাকিয়ে দেখি সবাই ব্যস্ত। বাবুর্চিরা এদিক ওদিক ঘুরছে। আম্মুও সবার সাথে বসে বসে গল্প করছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার রুমে চলে আসলাম। দেখি জান্নাত কার সাথে মোবাইলে কথা বলছে। আমাকে দেখে আবার মোবাইলটা রেখে দিল। আমি লাইট বন্ধ করে ঘুমাতে যাব, এমন সময় জান্নাত আবারও ডাক দিল, কি রে, লাইট কেন অফ করছিস? তো লাইট জ্বালিয়ে কেউ ঘুমায় নাকি? আমি তোকে বিশ্বাস করতে পারছি না, তুই লাইট দে। দূর, এই রুমেই থাকবো না। এই কই যাস? জাহান্নামে। আপনি তো আমাকে বিশ্বাস করছেন না, এখানে থেকে কি করব? আচ্ছা ডিম লাইটটা জ্বালিয়ে রাখ। আমি আর কিছু না বলে ডিম লাইটটা জ্বালিয়ে সোফায় ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো জান্নাতের মায়াবী মুখটা দেখে। আহ, কি সুন্দর লাগছে দেখে, মনে হচ্ছে নিষ্পাপ একটা শিশু ঘুমিয়ে আছে। হুমায়ুন আহমেদ বলেছিল যে মেয়েকে ঘুমন্ত অবস্থায় সুন্দর দেখায় সেই প্রকৃত সুন্দর। জান্নাতকেও সেই হুমায়ুন আহমেদের অজানা সুন্দরী নারী লাগছে। তারপরে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর ওর ঘুমটা ভেঙে যায়। আমাকে দেখার আগেই আমি আবার ঘুমের ভাব ধরে সোফায় শুয়ে রইলাম। জান্নাত উঠে ফ্রেশ হতে চলে গেল। আমিও উঠে নাস্তা করে বাইরে চলে গেলাম। তৌফিক আর নাফিসকে গতকাল রাতের ঘটনাগুলো খুলে বললাম। সত্যি জান্নাত তোর কাছে ডিভোর্স চাইছে? তো আমি কি মিথ্যা বলছি? তো এখন কি করবি? দেখা যাক, ডিভোর্স দেওয়া ছাড়া আর কোনো অপশন নাই। তোদের কোনো উকিল পরিচিত আছে? আমার কাকা আছে। আচ্ছা, আমি তোকে সব কাগজপত্র দিব, তুই তোর কাকার সাথে কথা বলে রাখিস। ওকে চল, এখন মন খারাপ করে বসে থেকে লাভ নাই, একটু ঘুরে আসি। ও ঠিক বলছে। আচ্ছা ঠিক আছে, চল। সারাদিন ওদের সাথে ঘোরাঘুরি করে রাত 9টায় বাসায় ফিরলাম। দেখি আব্বু আম্মু সবাই রেগে আগুন হয়ে আছে। কিরে, তুই সারাদিন কোথায় ছিলি? এই তো তৌফিক আর নাফিসদের সাথে। মোবাইল ধরিসনি কেন? সাইলেন্স ছিল। তোর মধ্যে কি কোনো সেন্স নাই? বাসায় নতুন বউ রেখে বাইরে ঘুরতে লজ্জা করে না? এমন বউ দিয়েছো যে আমার লাইফটাই শেষ করে দিল। কি বললি? কিছু না। খেতে আয়। খাবো না, বাইরে থেকে খেয়ে আসছি। আর কোনো কথা না বলে সোজা রুমে গেলাম। গিয়ে দেখি জান্নাত কার সাথে মোবাইলে কথা বলছে। আমাকে দেখে মোবাইলটা রেখে দিল। ওর এসব কাণ্ড দেখে মাথায় পুরো রক্ত উঠে গেল। আমাকে বলল, এই ডিভোর্সের ব্যাপারে কিছু করেছিস? উকিলের সাথে কথা হয়েছে, অন্তত 6 মাস
একসাথে থাকতে হবে। তোরে তো আমার 1 সেকেন্ডও সহ্য হয় না। না হলে এখানে আছেন কেন? চলে যান এখান থেকে। এতই যখন তারা বিয়ে কেন করেছেন? তোকে বিয়ে করতে তো আমার বয়েই গেছে। নিজেকে কখনো আয়নায় দেখেছিস? তোর সাথে আমার যায়? ভদ্রভাবে কথা বলুন। এটা আমার বাসা, আপনার নয়। তোর বাসা দেখে আমাকে ধমকাচ্ছিস? লজ্জা হওয়া উচিত তোর। দূর, ভালো লাগে না। কেন যে এই ফালতু মেয়েকে বিয়ে করতে গেলাম কে জানে। রুম থেকে বের হয়ে সোজা ছাদে চলে গেলাম। ছাদে অনেকক্ষণ বসে থাকার পর রুমে আসলাম। তখনও দেখলাম জান্নাত কার সাথে যেন কথা বলছে। আমাকে দেখে আরও হেসে হেসে কথা বলছে। কিছু না বলে বালিশ নিয়ে সোফায় ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি জান্নাত বিছানায় নেই, মনে হয় ওয়াশরুমে গেছে। মোবাইলটা টেবিলের উপর রাখা। আমি তাড়াতাড়ি উঠে মোবাইলটা নিলাম। বাহ, লক করা নেই। সাথে সাথে মেসেজগুলো দেখতে লাগলাম। মেসেজ দেখে আমার পুরো মাথা গরম হয়ে আছে। আমি নাম্বারটা নিয়ে নিলাম। দরজার আওয়াজ শুনলাম, মনে হয় জান্নাত আসছে। আমি মোবাইলটা রেখে তাড়াতাড়ি বাইরে চলে গেলাম। এইভাবে জান্নাত আর আমার দিনগুলো চলতে লাগলো। আমি কলেজে যাওয়া শুরু করলাম। পরের দিন থেকে জান্নাতও যায়। আম্মু বলছে দুজনকে একসাথে যাওয়ার জন্য, কিন্তু জান্নাত আমাকে পার্সোনালি নিষেধ করে দিয়েছে, সে আমার সাথে যাবে না। সেদিন ক্লাস শেষ করে আমি বাইরে এসে দেখি জান্নাত তার বন্ধুদের সাথে বসে বসে আড্ডা দিচ্ছে আর হাসাহাসি করছে। দেখে রাগ হতে শুরু করলো। আমি কাছে গেলাম। চলেন। কোথায়? বাসায়। আমি তোর সাথে যাব না, তুই যা। তুই বলার কারণে সবাই হা করে আমার দিকে তাকিয়ে আছে। আম্মু বলেছে আপনাকে সাথে করে নিয়ে যেতে। ওই কুত্তা, তোরে না বলছি আমার উপর স্বামীর অধিকার খাটাতে আসবি না? যা তুই, তোর মাকে নিয়ে থাক। মাকে নিয়ে কোনো বাজে কথা বলবেন না। বললে কি করবি? আপনি বাসায় চলুন। এ কথা বলে আমি ওর হাতটা ধরে টানতে চাইছি, এমন সময় ঠাস আমার গালে একটা চড় বসিয়ে দিল। তোর সাহস কি করে হয় আমার হাত ধরার? বেহায়া কোথাকার। এই কথা বলে জান্নাত উঠে চলে গেল। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। পুরো ক্যাম্পাসের ছাত্রছাত্রী আমার দিকে তাকিয়ে আছে। লজ্জায় মাথা কাটা গেল। আমি আর দাঁড়িয়ে না থেকে একটা পার্কের পাশে এসে বসে রইলাম। এমন সময় জান্নাতের মোবাইল থেকে নেওয়া নাম্বারটার কথা মনে হলো। চিন্তা করলাম কল দিব, কিন্তু না, দিলাম না। নাম্বারটা সেভ করে নিলাম। ইমোতে কানেক্ট হওয়ার পর প্রোফাইলের ছবিটা দেখলাম। একটু সুন্দর হ্যান্ডসাম ছেলে বাইকের উপর বসে আছে। মনে হয় এই ছেলের সাথে জান্নাতের রিলেশন চলছে। ছেলেটাকে দেখে কেমন যেন মনে হলো প্লে বয়। আমি ছবিটা নিয়ে আমাদের বন্ধুদের গ্রুপে দিলাম আর বললাম এই ছেলেকে দেখার সাথে সাথেই আমাকে কল দিতে। তারপর ওখানে আরও কিছুক্ষণ থেকে বাসায় চলে গেলাম। বাসায় যাওয়ার সাথে সাথেই আম্মু এসে ঠাস করে একটা চড় বসিয়ে দিল। আমি আবুলের মতো দাঁড়িয়ে রইলাম। মারলে কেন? বেশ করেছি, তোকে আরো মারা উচিত। কেন, কি করেছি আমি? লজ্জা করে না তোর বাসায় বউ রেখে অন্য মেয়ে নিয়ে পার্কে ঘুরতে? মানে কে বলেছে এসব? জান্নাত তোকে আর একটা মেয়েকে একসাথে দেখেনি? তোকে নিষেধ করার কারণে তুই জান্নাতকে সবার সামনে মেরেছিস। শুনেই আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আম্মু, আমার কথাটা শোনো। চুপ কর, আমাকে আম্মু বলবি না। আমি কোনো দিন চিন্তাও করিনি তুই এতটা খারাপ হয়ে যাবি। আম্মু, সব কিছু মিথ্যা। আমি জানি, তুই যা আমার চোখের সামনে থেকে, তুই যেন আর না দেখি। দূর, কার মুখ দেখে ঘুম থেকে উঠলাম কে জানে। অপরাধ না করে অপরাধী হয়ে গেলাম। নিজের মাও বিশ্বাস করছে না। ব্যাগটা নিয়ে বাইরে চলে গেলাম। অনেকক্ষণ বসে থাকার পর দেখলাম রাত অনেক বেশি হয়ে গেছে। বাসায় না গিয়ে তৌফিকের বাসায় চলে গেলাম। কিরে, রাতের বেলা তুই এখানে? কেন, সমস্যা হচ্ছে নাকি? হলে বল, চলে যাচ্ছি। আরে পাগল নাকি, কিসের সমস্যা? তোকে তো জোর করেও নিয়ে আসা যায় না, কিন্তু নিজে থেকে আসলি, তাও রাতের বেলায়, তাই জিজ্ঞেস করলাম। আচ্ছা বাদ দে, ভিতরে আয়। ভিতরে যাওয়ার পর ওর আব্বু আম্মুকে সালাম করে ওর রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে আসলাম, দেখি আব্বু বারবার কল দিচ্ছে। আমি কেটে দিয়ে সুইচ অফ করে দিলাম। তৌফিকের আম্মু এসে খাওয়ার জন্য ডাকতে লাগলো। দুজনে গিয়ে খেয়ে আসলাম। তৌফিক বলল, এবার বল কাহিনী কি? আমি পুরো ঘটনাটা তৌফিকের সাথে শেয়ার করলাম। তৌফিক বলল, তাহলে এই ব্যাপার? আচ্ছা, তোর কাকার সাথে ডিভোর্সের ব্যাপারে কথা বলেছিস? কিছুদিনের মধ্যেই ডিভোর্স পেপার চলে আসবে। তুই একটু বলিস যেন তাড়াতাড়ি দিয়ে দেয়। আচ্ছা ঠিক আছে। তারপর তৌফিকের সাথে ঘুমিয়ে পড়লাম। পরের দিন তৌফিকদের বাসা থেকে সরাসরি কলেজে চলে গেলাম। ক্লাস করতে ভালো লাগছে না, তাই বাইরে এসে আমি, তৌফিক আর নাফিস গাছতলায় বসে আছি। দেখলাম জান্নাত একটা ছেলের সাথে বাইকে করে কলেজে আসছে। বাইক থেকে নেমে ছেলেটার হাত ধরে উপরে যেতে লাগলো। দেখে আমার মাথা খারাপ হয়ে গেল। আরে, সে তো এখন আমার বউ। ডিভোর্স হওয়ার পর সে যা ইচ্ছা করুক, কিন্তু এখন কেন?
রাগে আমার লোম দাঁড়িয়ে গেল। তারপর আমি উঠে জান্নাতের কাছে যেতে লাগলাম।